বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও আমার আপনজন বগুড়াবাসী, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। ঈদের পরে আপনাদের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি কিছু কথা শেয়ার করব, আপনারা শুনবেন। শুনে আমি একটা কথা বলি, শুনে চুপ থাকবেন না। যারা বর্তমানে আমাদের দেশে চুপ করে আছেন তারা কিন্তু মরবেন। চুপ করে থাকা মানেই আপনি মৃত্যু পথযাত্রী। আপনি ভয় করতেছেন, আপনি বিভিন্ন চিন্তা করতেছেন, এবং আমি সহ সকলেই আমরা দুর্নীতির সাথে এমনভাবে সম্পৃক্ততা হয়ে গেছি যে আমি ভয় খাচ্ছি যে আমি এটা বললে যেন আমারটা না ধরা পড়ে, আমি ওটা বললে যেন ওর দুর্নীতিটা যেন ধরা না পড়ে। যার কারণে দুর্নীতির রাহুগ্রাস আমাদেরকে অক্টোপাসের মতো ঘিরে নিছে। কেউ কারোর দুর্নীতি নিয়ে কথা বলতে চায় না। আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল স্ট্যাটাস দিয়েছিলাম, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আর আমাদের দেশের উচ্চশিক্ষায় শিক্ষিত 1%, সবাই না। যাদের শিক্ষা আনে চুরি, আর চুরির পরে শেখায় হচ্ছে ডাকাতি। এই কথাটা যে আমি বললাম, কেন বললাম? মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে মিটিং করছে, ওখানে সাংবাদিক বৃন্দের মধ্যে জয় মামুন সাহেব মাননীয় প্রধানমন্ত্রীকে বুয়েট সম্বন্ধে প্রশ্ন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উত্তর দিছেন তার মতো করে, সাংবাদিকরা তার মতো করে উত্তর দিছেন। এখানে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তবে আমি বিশেষ করে বুয়েটে, আমি একেবারে স্বশিক্ষিত মানুষ, তবে বুয়েট থেকে পাশ করার পরেই দেশের বিভিন্ন জায়গায় যারা বসেন তারা এই রাষ্ট্রটাকে পিলারের মতো ছাদটাকে আটকে রাখে, যেরকম সেরকম রাষ্ট্রটাকে মায়ের বন্ধনে আইনের মাধ্যমে এই রাষ্ট্রটাকে কুল করে রাখার চেষ্টা করেন। সেখানে আবার দলবাজি কেন? রাজনীতি মুক্ত দুই একটি দেশের প্রতিষ্ঠান থাকলে রাজনীতির এমন কোনো ক্ষতি হবে না। আর রাজনীতি যদি বুয়েটে করতে হয় তাহলে তারা লেখাপড়া করবে বিভিন্ন কলেজে, সেখান থেকে তো রাজনীতি করেই তারা যাচ্ছে। তাহলে আপনি যাকে প্রাথমিক বিদ্যালয়ে পড়াচ্ছেন সেই তো কলেজে পড়বে। সেই রকম বিভিন্ন দেশের মাঠে ময়দানে গ্রামে গঞ্জে সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্নভাবে লেখাপড়া করে মেধায় উত্তীর্ণ যারা, তারা বুয়েটে লেখাপড়া করতেছেন। তারা তো দেশ চালাবে আগামীতে, তাদেরকে আবার রাজনীতি শেখানোর দরকার কি? আমার বাচ্চা যদি বুয়েটে লেখাপড়া করতো তাহলে আমি বলতাম যে বুয়েটে রাজনীতির দরকার নেই। কিন্তু কোনো রাজনীতিবিদের ছেলে বুয়েটে লেখাপড়া করে না। আমি বলছি বাংলাদেশের 1% হবে কিনা সন্দেহ, 98 থেকে 99% নেতার ছেলে পেলে বুয়েটে তারা লেখাপড়া করে না। যার জন্যে বুয়েটে আবরার হত্যা হয়, বিভিন্ন রকম রেগিং হয়। এগুলি নিয়ে যখন কথা হয় তখন টিভি টক শোতে বিভিন্ন মানুষজন বিভিন্ন কথা বলে, কিন্তু যার সন্তান রেগিংয়ের শিকার হয় এবং রাজনীতিদের বিদদের অত্যাচারের শিকার হয়, তারাই একমাত্র বোঝে, কিন্তু বলতে পারে না। ওই যে বললাম, ভয় ভয় ভয়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের আশা ও ভরসার আশ্রয়স্থল। আমাদের সব দিকের খবরই যখন রাখেন আপনি তো বলতেইছেন নিজেই যে সব খবরই আমাকে রাখতে হয়, কারণ আমি দেশের প্রধান। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার মধ্যে আমাদের বগুড়ায় যিনি পার্লামেন্ট মেম্বার, উনি যে একটা দুর্নীতিগ্রস্ত মানুষ, উনি যে দলটাকে ভিনিশ করে নষ্ট করে দিচ্ছে এবং বিভিন্নভাবে দুর্নীতি করতেছে, দুর্নীতি শেখাচ্ছে, এটার খবর কি আপনি রাখছেন? আমার মনে হয় আপনি রাখেন নাই। আমি বলতে চাই, শিবগঞ্জ উপজেলায়
মস্তান হাট একটি বড় হাট, যার ডাক হয় 8 কোটি 7 কোটি। এবং সেই টাকাটা কি হয়, সাধারণ মানুষ যদি প্রশ্ন করে আসলে টাকাটা কি হয়, এই টাকাটা কোথায় কোথায় যায়, আমি যতটুকু তথ্যপত্র পেলাম তো আমি আপনাকে একটু জানাতে চাই যে 5% যত টাকা ডাক হবে এটার 5% টাকা পাবে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজকাম করার জন্য, যে ইউনিয়নের মধ্যে ওই হাটটি পড়বে। 15% টাকার কাজ হবে ওই হাটের যদি উন্নয়ন কল্পে কোনো টাকা লাগে, ধরেন একটা শেড করা লাগবে, ওই হাটের মধ্যে একটা রাস্তা করা লাগবে, এর পাশাপাশি চুরি ডাকাতিও আছে। 15% টাকার মধ্যে চুরি ডাকাতিও আছে। যিনি কাজ করবেন চেয়ারম্যান সাহেব এবং যিনি এই অর্ডারটি দিবেন ওখানেও কিন্তু টাকাখোরেরা বসে আছে, ওখানে কিন্তু কোনো ভালো মানুষ বসে নেই। আপনি 10% টাকা খরচ করতে পারবেন নিকটবর্তী কোনো হাট ঘাট বাজারে, যেটা শিবগঞ্জ উপজেলার মধ্যে। তার মানে এটাও লুট, কিন্তু লুট হলেও ওখানেতে কিছু উন্নয়নের ছোঁয়া লাগাতে হয়। ধরেন প্লাস্টার করে আপনি গাঁথুনির টাকা নিলেন, কারণ এগুলো তো প্রান্তিক কৃষকের টাকা, এগুলি লুট হয়ে গেলে যায় আসে না, কিন্তু এই প্রান্তিক কৃষকের খাজনাটা দিতে হবে। মানে একেবারে ইংরেজ বা জমিদারি স্টাইলই রাষ্ট্র চলে। এবং রাষ্ট্রে যারা আইন প্রণেতা তারা এত সুন্দর ভাষায় কথা বলে যে আপনি বুঝতেই পারবেন না যে শয়তানের ভাষা এত সুন্দর হয়। 41% টাকা আমি বললাম আগে 15, 10, 25, 5, 30% আর 41% টাকা রাজস্ব খাতে জমা হয়। অর্থাৎ এই 41% টাকা দিয়ে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গঞ্জে ছোটোখাটো রাস্তায় কাজ হবে, ড্রেন হবে, একটু স্ল্যাব হবে। আর ওই যে বললাম কিছু রাজনীতির দল, তার মধ্যে সরকারি দল থাকবে, গোয়েন্দার থাকবে, মেম্বার থাকবে, চেয়ারম্যান থাকবে, এরা কিছু কাজ নিয়ে লুটপাট করে। এটা দেশের সর্ব উচ্চ মহল থেকে সর্বনিম্ন মহল পর্যন্ত জানে সবাই। 3% টাকা ব্যয় হবে নারী উন্নয়নে। তাহলে আপনি বলেন তো, শিবগঞ্জে যতগুলো হাট, এই 3% টাকা যদি নারী উন্নয়নে ব্যবহার হয় তাহলে শিবগঞ্জে কোনো নারী কি আর অসহায় থাকবে? 3% টাকা অর্থাৎ যদি 20 কোটি টাকা হয় তাহলে 3×60 লক্ষ টাকা যদি শুধু নারীদের পিছে ব্যবহার করা হয়, আমার মা বোনদের পিছে অসহায়, তাহলে কি গোটা শিবগঞ্জে আর অসহায় মা মেয়ে খুঁজে পাওয়া যাবে? যাবে না, কিন্তু খরচা হয়। মুক্তিযোদ্ধাদের একটা কোটা থাকে, যারা এই দেশটাকে এনে দিছে, এই মানচিত্র আনছে, যারা আমাদের ইতিহাস, যারা আমাদের অহংকার, তার একটা পার্সেন্টেজ থাকে। এটা পায় কি না পায় আমি জানি না। তা আমি বললাম হচ্ছে 15, 20, 30 আর 41, 71 আর 3, 74 মুক্তিযোদ্ধার কোটা। আর বাদ বাকিটা আমি জানতে পারি নাই। কেন পারি নাই এটাও আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। আমরা গতবারে এই হাটের বিভিন্ন হাটের টাকা কিভাবে জমা হয়েছে রাষ্ট্রের নিয়ম মেনে তথ্য অধিকার আইনে আমরা জানিয়েছিলাম ইউনো মহোদয়কে। সরকারি তথ্য অধিকার আইনে সমস্ত রীতিনীতি মেনে আমরা চিঠি দিয়েছিলাম। সেই চিঠির জবাব আসতে আসতে ওই চিঠির মর্যাদায় আমার শেষ। তারপরে ওনারা দিছে, আমি যে চাইছি কিভাবে আপনারা জমা নিছেন সেটা না দিয়া ওনারা লিখছে মেসার্স খান এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ শফিকুল ইসলাম খান। ইনি কে? পিতা মিত্র ইদ্রিস আলী, মাজিরা, সাজানপুর। অর্থাৎ আমার বর্তমানে বগুড়ার যে সংসদ সদস্য 6-এর রাগিবুল হাসান রিপু, এনার শালক। আমি বিভিন্ন বক্তৃতায় বলছি, এমপি কিন্তু হওয়ার পরে এমপির শ্বশুরবাড়ির সবাই এমপি হয়ে যায়।
শাশুড়ি এমপি হয়, শ্বশুর এমপি হয়, সম্বন্ধী এমপি হয়, শালা এমপি হয়, এই কথাগুলো আমি বলছি। এই যে তার জ্বলন্ত উদাহরণ আপনাকে তথ্য প্রমাণ সহ আমি দিচ্ছি। ইউনো মহোদয় আমাদেরকে যে তথ্য দিল, সে তথ্য মোতাবেক আমাদের লেখলো এখানে পে অর্ডারের মাধ্যমে, দেখেন পে অর্ডারের মাধ্যমে। আর আমরা জানতে চেয়েছিলাম পে অর্ডারগুলি আপনি পাইছেন কিভাবে পাইছেন। ধরেন আপনার কাছ থেকে 200 টাকা পাওয়া যাবে, আপনি 200 টাকা 20 বারে দিছেন, কিন্তু 20 বারে দেওয়ার কি কোনো বিধান আছে? তাহলে মানে কি আপনি ইউনো মহোদয়, আপনি সরকারের উপরেও সরকার, এই রাষ্ট্রের পরেও কি আপনি আলাদা রাষ্ট্র? আচ্ছা, দ্বিতীয়বারে যখন এবারে যে পয়লা বৈশাখে গত পয়লা বৈশাখে যে হাটটা বুঝে দেওয়া হলো, এই হাটটি যখন টেন্ডার হয় তখন এটা টেন্ডার নোটিশ বা শিডিউল, এখানে লেখা আছে যে আপনি টেন্ডার মারায় উত্তীর্ণ হইলে 7 কার্য দিবসের মধ্যে যদি আপনি সম্পূর্ণ টাকা জমা না দেন, তাহলে আপনার টেন্ডারটি অর্থাৎ আপনার টেন্ডারের মালিকানা বাতিল বলে গণ্য হইবে। এটা কিন্তু সরকারি ডকুমেন্টস, ওনারাই তৈরি করছে এটা। এবং আমি স্ট্যাটাস দিয়েছিলাম উল্লেখযোগ্য যে এই শিডিউলে একমাত্র লেখা ছিল যাহাদের আর্থিক সমস্যা আছে তারা এই টেন্ডারে পার্টিসিপেশন করবেন না। শিডিউলে কিন্তু উল্লেখ আছে, তো আমি এবারে তথ্য নিয়ে জানতে পারলাম লেটেস্ট যে বছর যাচ্ছে, অর্থাৎ 2 দিন যাচ্ছে আজ দিয়ে, বা পয়লা বৈশাখ থেকে শুরু, এটা ওই খান ট্রেডার্স অর্থাৎ ওই এমপি সাহেবের শালাই, ওনার নাম শফিকুল ইসলাম, কিন্তু খান এন্টারপ্রাইজ বা খান ট্রেডার্স ওই একই কাহিনী। 5 কোটি টাকা মাথায় রাখবেন বগুড়াবাসী এবং জেলা প্রশাসক মহোদয়, ডিডিএলজি সাহেব এবং ইউনো মহোদয়। আপনি 11 কোটি টাকা বা তার একটু কমে হাটের টাকা 5 কোটি টাকা বাকি রেখে এমপি সাহেবকে আপনি হাটটি দিলেন। ওটা কি আপনার বাপের হাট? ওটা কি আপনার শ্বশুরের হাট? না ওই হাটের মালিক আপনার স্বামী? দেশের আইন বলে একটা কথা আছে, আর আপনি ইউনো, আপনি আইনের একটা অংশ, আপনি কোনোদিন ম্যাজিস্ট্রেট হবেন, তাহলে তো আপনি চোর ডাকাতের টাকা নিয়ে জামিন দিয়ে দেবেন। আপনার হাতে তো রাষ্ট্র নিরাপদ না। কত টাকা খেয়ে আপনি বগুড়ার 6 আসনের এমপির শ্যালককে আপনি মহাস্থান হাট বুঝিয়ে দিলেন এবং মোকামতলা হাটের 1টি টাকা সে জমা দেয়নি, তাকে আপনি হাট বুঝিয়ে দিলেন। উনি কি এমপি সাহেব? কি যিনি সরাসরি একটা মেম্বারের ভোটে এমপি না, একটা ইউনিয়নের চেয়ারম্যানের ভোটে এমপি না, কিন্তু ইনি এমপি হয়ে গেছে। উনি কিভাবে এমপি হয়েছে এটা উনি জানে, ওনার আত্মা জানে, বগুড়ার প্রশাসন জানে, দেশের মানুষ জানে, বগুড়ার মানুষ জানে। আমি সেই জায়গায় যাব না। অন্যায় করে এমপি হয়েছেন, কিছু মাল কামাবেন, দেশে যে যা চলতেছে সচরাচর আপনি সেটা করবেন। আপনি যা স্রোতের বিপরীতে হাঁটবেন না, কারণ স্রোতের বিপরীতে হাঁটা রক্ত তো আপনার মধ্যে নাই। স্রোতের বিপরীতে আমরা এই মুহূর্তে 2টা মানুষকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্যারিস্টার সুমন, আর দিনাজপুরে হচ্ছে শিবলি সাহেব। আর কোনো এমপি টেমপিকে আমরা দেখতে পাচ্ছি না। হয়তো আমার চোখ অত দূর যায়নি, আমার ভুল হতে পারে। তা আমি সরাসরি শিবগঞ্জের ইউনো মহোদয়া, আমরা আগে মনে করতাম নারীরা এগিয়ে যাক। এখন দেখতেছি নারীরা যত এগিয়ে যাচ্ছে আবার দেশ তত পিছিয়ে যাচ্ছে। নারীরা যত এগিয়ে যাচ্ছে দেশ তত পিছিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, গতবারে শিক্ষামন্ত্রীও নারী ছিলেন,
কিন্তু উনি ব্যর্থতার দায় নিয়ে ওনাকেও একটা পুরস্কৃত করা হয়েছে। ওনাকে কিন্তু মন্ত্রী পরিষদ থেকে বাদ দেওয়া হয়নি, কারণ পছন্দের মানুষকে বাদ দিতে খারাপ লাগে। ওনার যদি এতই গুণ থাকবে তাহলে ওনাকে বাদ দিলেন কেন? শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাই দিলেন কেন? আর সরাই যখন দিছেন তখন ওনাকে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু না, ক্ষতি হলে তো জনগণের হবে, এখানে তো রাজনৈতিক দলের কোনো ক্ষতি হবে না। আমি ইউনো মহোদয়কে বলতেছি যে আপনি যে এই বাকি টাকা রেখে হাতটি বুঝাই দিলেন, আমি আব্দুল মান্নান আখুন্দ এই দেশের একজন নাগরিক, আমি সরাসরি হাইকোর্টে এটা রিট করব, এবং আমি যদি বেঁচে থাকি তাহলে আপনাকে হাইকোর্ট পর্যন্ত আমি টেনে নিয়ে যাব আইনের মাধ্যমে, যে আপনি এটা পারেন না। আপনি কোন অধিকার বলে কত টাকা উৎকোষ নিয়ে 5 কোটি টাকা আপনি বাকি রেখে এমপির শ্যালককে আপনি হাত দিলেন, এটা আপনি পারেন না। আর যদি পারেন তাহলে দেশের যে প্রান্তিক কৃষক যারা হাটে সিম তরি তরকারি নিয়ে আসতেছে, আমি তাদেরকেও বলবো যে তুমি হাটের টাকা বাকি রাখছো, আমার খাজনার টাকাও তোমার এখানে বাকি থাকবে, তুমি হাটের টাকা ক্লিয়ার করো, তারপরে আমি এই শশার খাজনা দিব, আলুর খাজনা দিব, সিমের খাজনা দিব। আমার কৃষক কি পারবে? কারণ প্রতিটা সময় যত সরকারই আসে সব সরকার কৃষকের কথা বলে ক্ষমতায় আসে, আর প্রথম আশায় কৃষকের উপরে দৌড়া চালায়, কৃষকের উপরে দৌড়া চালায়। যার কারণে আমাদের দেশ থেকে 2টা শিল্প, আমার বয়সে 3টা শিল্প হবে এখনও, অথবা পাটকে আর বলা যাবে না শিল্প না, কারণ পাট এক্সপোর্ট হচ্ছে, পাট দিয়ে অনেক কিছু হচ্ছে। কিন্তু এই সোনালী আঁশটি যেটা নাম ছিল সেটা কিন্তু একদম সিলভার আঁশ হয়ে গেছিল। সেরকম আমাদের যেরকম চামড়া শিল্প সরকারের অবহেলায়, ব্যর্থতায়, বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় এই শিল্পটা আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে। একটা চামড়ার দাম 200 টাকা, যার জন্যে গরুর মাংস হয়ে গেছে 800 টাকা। আপনারা যারা খাদ্য অধিদপ্তরের যারা অফিসারবৃন্দ আছেন, আপনারা তো এইবার একটা প্রশ্ন করতেছেন না যে চামড়ার দাম কত, চামড়া কত দিয়ে নিচ্ছেন আপনারা? আপনার যদি মাথায় জোর থাকে তাহলে ট্যানারি মালিককে যা ধরেন আপনি, যে উত্তরবঙ্গের কত ব্যবসায়ী এই ট্যানারি ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা পেয়ে তারা আজকে নিঃস্ব, আর ওই ট্যানারির মালিকের ঘরের যে ঝাড়বাতি আর যে চেয়ার, এগুলি সব উত্তরবঙ্গের প্রান্তিক মানুষের টাকা। ওই ঢাকায় বসে যারা ট্যানারির মালিক, ওদেরকে আমি কমপ্লিটলি কালো শুকুর বলি, কালো খাসি। অর্থাৎ ওরা সাধারণ মানুষের টাকা নিয়ে ওরা ঢাকায় আলিশান বাড়িতে থাকে, লজ্জাও করে না। আর আমাদের বাণিজ্য মন্ত্রণালয় শুধু গল্পই করে। একটা শিল্প ধ্বংস হয়ে গেল, আর একটা শিল্প ধ্বংস হবে আগামী 2-3 বছরের মধ্যে, সেটা হচ্ছে পণ্য পরিবহন। এই শিল্পটা ধ্বংস হয়ে যাবে, কারণ এই পণ্য পরিবহন শিল্পের মালিকের ওপর বা শ্রমিকের ওপর এমন অত্যাচার চলতেছে যে এখন ছেড়ে দে মা কেঁদে বাসি। যদি কারো ট্রাকের দাম 20 লাখ টাকা হয়, 18 লাখ টাকা হয়, আপনি যদি নগদ টাকা 7 লাখ টাকা দেন, সে ট্রাকটি বেচেও দিবে এবং আপনাকে সালামও দিবে, কারণ সে অত্যাচারিত। এই পণ্য পরিবহন শিল্পটা আর চলবে না, কারণ ভারত থেকে যে জিনিসগুলি আমদানি করা হয়, এর আগে আপনারা হলুদ পিকআপ আমদানি করলেন, একবারও কি বাংলাদেশে কেউ টেস্ট করছেন যে পিকআপের দাম 6.5 লাখ বা 7 লাখ পড়তেছে, এটার যে বডি করছে, এটার যে ক্রাং আছে বা আরও কিছু আসবাবপত্র ইঞ্জিন আছে, এগুলি আসলে আমার দেশে কতদিন চলবে না চলবে? যদি দেখেন লাস্টিং করবে তবে আপনি ইম্পোর্ট করতে দেবেন, নচেত আপনি ইম্পোর্ট করতে দেবেন না। তাহলে আপনি মাদক ইম্পোর্ট করতে দেন না কেন? অবশ্যই দেশের ক্ষতি হবে, কিন্তু দেশের ক্ষতি হবে এরকম অনেক পণ্য আপনি আমদানি করতে দিচ্ছেন যেগুলি মানুষ জানে না। তাহলে দায়িত্বটা জনগণ আপনাদেরকে কেন দিল? বারবার মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করছে,
এই রাষ্ট্র আপনি 15 বছর পার করে 20 বছরে পা দিচ্ছেন, তো বারবার আপনার কথায় জনগণ আপনাকে ভোট দিয়ে বসাচ্ছে কি জন্যে? আমার রাষ্ট্রটা কি উই পোকা দিয়ে খাওয়ার জন্য? আর খাচ্ছে কে? ব্যাংক লুট করতেছে কে? টিসিবির চাল লুট করতেছে কে? 15 টাকা কেজির চাল, যে চালটা আমার প্রান্তিক মানুষ পাওয়ার কথা, কোনো মানুষই চাল পাচ্ছে না। আমি বগুড়ার কথা বলছি। এবং সেই ডিলার হাতে নাতে চাল সহ ধরা পড়ার পরে একদিনের মধ্যে জামিন হয়ে যাচ্ছে। এটা কি আওয়ামী লীগের পাওয়ার ছাড়া সম্ভব? যারা ঢাকায় বসে থেকে বগুড়ার আওয়ামী লীগকে অ্যানালাইসিস করেন, তাদেরকে করজোরে অনুরোধ করব যে কি কারণে আমাদের বগুড়াটা এরকম মেধাশূন্য হয়ে যাচ্ছে, রাজনীতির মেধাশূন্য হয়ে যাচ্ছে। কারণ নেশাখোরকে কখনো নীতি থাকে না। আমার বগুড়া যারা চালাবে, যে আওয়ামী লীগটা যে সংগঠিত হবে, সেরকম মানুষ আর বগুড়ায় নাই। অবিলম্বে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমি বলবো যে জরুরি ভিত্তিতে এই কমিটি বিলুপ্ত করে দিয়ে নতুন করে ব্যালটের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন থেকে ভোট করে আওয়ামী লীগের কমিটি দেন। কারণ আওয়ামী লীগই এখন তো দেশ চালাচ্ছে, দেশ তো আর বিএনপি চালাচ্ছে না। যে আমি বিএনপিকে বলবো যে ভাই আপনি এই ভুল করছেন, ওই ভুল করছেন, ওই ভুল করছেন। এখন তো ভুলে ভুলে ভরা আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী ভোটের মধ্যে বলছে যে আওয়ামী লীগকে জিতাতে হবে, তার মানে মাননীয় প্রধানমন্ত্রী একটা ফুল চাইছে, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা পুরো গাছটায় তুলে প্রধানমন্ত্রীর হাতে দিছে। তার মানে যে এলাকায় যত ভোট গণনায় দেখা যাচ্ছে, তার চেয়েও 10% বা 7% বেশি কাস্ট হয়ে গেছে। গত কিছুদিন আগে নির্বাচনে গাবতলীতে 4টা লোক হত্যা হয়ে গেল, পাখির মতো গুলি করে মারল। আজ পর্যন্ত তার আর কোনো খবর আমরা জানি না। না আমার সাংবাদিক ভাই জিজ্ঞাসা করে, না কোনো রাজনীতিবিদ জিজ্ঞাসা করে যে 4টি লোক যে হত্যা হলো তার তদন্ত কমিটি হলো, সেই কমিটির রিপোর্টে কি আলো, কার দোষ, কিচ্ছু জানি না আমরা। শুধু সকালে ঘুম থেকে উঠতেছি, বাজার করতেছি, ধার করতেছি, লোন করতেছি আর খাচ্ছি। আমি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে, বিভাগীয় কমিশনারের মাধ্যমে আমি চিঠি দেব। তবে আমি শিবগঞ্জের ইউনো মহোদয়কে বলবো যে মহামান্য হাইকোর্টে আপনাকে যেতে হবে, আপনি প্রস্তুতি নেন। কারণ এই আইনটা আপনি কোথায় পেলেন? আপনার হাতের লেখা। আমি সরকারি তথ্য অনুযায়ী তথ্য চালাম, আপনি সেটাও মিথ্যা দিলেন আমাকে। আপনার শিডিউলে যা লেখা আছে তার একটা চুল পরিমাণ আপনি 2টি হাতে মানেন নাই, যে 2টি হাত এই বগুড়া 6-এর এমপির শালার নামে, অর্থাৎ আমাদের সংসদ সদস্য 6 রাগিবুল হাসান রিপুর যে শালা, একটা মোকামতলা, একটা মহাস্থান। আমি আবার কি বলবো ওই ভাষা, যে কার হাট এটা, কার টেক আপনি নষ্ট করলেন? আমি আজকে উপজেলা চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে উপজেলার যে নির্বাচনগুলি হচ্ছে, উপজেলা চেয়ারম্যানের কাজটা কি? এই হাতটা যে বাকি দিল, তো তুমি কেন দিতে দিলা ভাই? বলতেছে আমার কাছে ফাইলই আসেনি। তার মানে বোঝেন, কোটি কোটি টাকা খরচ করে আমার দেশের কষ্টের টাকা দিয়ে যে উপজেলা চেয়ারম্যানগুলি হবে, সেই উপজেলা চেয়ারম্যানের পোস্ট হচ্ছে অর্নামেন্টাল পোস্ট। সে একটা গাড়ি পাবে, বাপের গাড়ি, তেলের টাকা দেবে বাপ চাচা, আর সে ঘুরবে। তার কোনো মিনিমাম কোনো দায়িত্ব নাই, এবং সে কোনো বাধাও দিতে পারবে না, করতেও পারবে না। তাহলে আপনি রাষ্ট্রের এই বিপর্যয়ের সময় কেন এই নির্বাচনগুলি করতেছেন? কেন এই নির্বাচনগুলি করতেছেন? কারণ সামনে যে যে ক্রাইসিসের কথা আমরা শুনতেছি এবং দেখতেছি, আপনি ব্যাংকগুলোকে একত্রিত করে দিয়েছেন। কোন ব্যাংকগুলোকে? যে ব্যাংকগুলির টাকা লুট করছে আওয়ামী লীগের লোকজন,
সেই ব্যাংকগুলিকে, যে ব্যাংকের একটু টাকা আছে সেই ব্যাংকের সঙ্গে মার্জ করে দিলেন। অর্থাৎ আগে যদি 10টা ব্যাংক থাকতো, এখন সেটা আপনাকে ওই 10টাকে ভেঙে চুরে এক জায়গায় করে 3টে করে দিলেন। তাহলে আপনি টিভি চ্যানেলগুলোকেও একটু এরকম করে দেন না। এত টিভি চ্যানেল আমরা বুঝতেই পারতেছি না, রিমোট খালি টিপতেছি, কই থেকে কই আসতেছে। এই আগামীতে টিভি চ্যানেলগুলো এরকম হবে, 20টা 30টা টিভি চ্যানেল বা 50টা আছে, এটা আসবে হচ্ছে 6টায়। তার মানে আপনি, আমি ভুল বলবো না, করোনার পরে মানুষ হয়ে গেছে বিবেকবান, আর বাংলাদেশে হয়েছে চোর আর ডাকাত। করোনার মধ্যেও কিন্তু লুটপাটের একটা স্বর্গরাজ্য হয়ে গেছে বাংলাদেশে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপর এখনও আমাদের আস্থা আছে, কারণ এই দেশে আর কাউকে আপনারা তৈরি হতে দেননি যা আপনাদের পরবর্তীতে যারা আসে হালটা ধরবে। কোনো দুটা দল, বৃহত্তম দুটা দল বিএনপি এবং আওয়ামী লীগ, দুই দলকে আমি বলবো, এমন কাউকে সেকেন্ড ম্যান আপনারা তৈরি করলেন না যে আপনাদের অবর্তমানে, আরে মানলাম আপনার ক্ষমতা চিরদিন থাকবে, কিন্তু মৃত্যুর হাত থেকে তো আপনি রক্ষা পাবেন না। সৃষ্টিকর্তা যখন হুকুম হবে তখন যদি আপনি চলে যান, তাহলে এই হালটা কে ধরবে? সেকেন্ড ম্যান কাকে ধরবো আমরা? বিএনপি তো সেকেন্ড ম্যান বলতে, থার্ড ম্যান বলতে 10 পর্যন্ত কোনো ম্যান নেই, এখন 11 থেকে কোনো লাগছে বিএনপি। তা আওয়ামী লীগেরও তো একই অবস্থা। কে ক্ষমতায় যাবে নিজেদের মধ্যে মারামারি করে এই দলটা আবার নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ এই ধরনের পার্লামেন্টারিয়ান যদি থাকে, যারা আইন তৈরি করে, তারাই যদি আইনটা ভাঙে, তাহলে দেশ কি আর দেশের জায়গায় থাকবে? দেশ কি আর দেশের জায়গায় থাকবে? কখনোই থাকবে না। পার্লামেন্ট মেম্বার এটা কত বড় একটা সম্মানের জায়গা, যেখানে আপনি সব কিছু ফ্রি, আপনার বেতন 1 লক্ষ 1.5 লক্ষর নিচে, আপনি একটা প্লট পাবেন, ফ্ল্যাট পাবেন, যে কোনো জায়গায় আপনাকে সম্মানিত জায়গায় বসানো হবে, যে কোনো অনুষ্ঠানে আপনার স্ত্রী বলতেছে আমি এমপি ভাবি। এই সম্মানগুলি আপনারা নিয়ে এই রকম লুটপাটের সঙ্গে আপনি জড়িত। আমি তো তথ্য প্রমাণ নিয়ে বলতেছি, এবং আমি আপনাকে কথা দিচ্ছি শিবগঞ্জের ইউনো মহোদয়, আমি আপনাকে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাব, কারণ আইনের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। এই আইনের মাধ্যমে আপনি হাইকোর্টে যা হাত জোর করে ক্ষমা চেয়ে বলবেন যে আপনি ভুল করছেন, এবং হাইকোর্ট আপনাকে কমসে কম একটা সাজাও দিতে পারে। আপনারা আইনের প্রয়োগকারী লোক, আপনারা আইনকে বিক্রি করে দিচ্ছেন। এই সাহস আর এই শক্তি আপনি কোথায় পেলেন? আপনি কিন্তু আপনার নিজের টাকায় ইয়েনো হননি। আপনি যে শিক্ষা কার্যক্রম যেটা পরিচালনা করছেন আপনার ছাত্র জীবনে, সমস্ত টাকা কিন্তু কৃষকের, ওখানেও কিন্তু আপনার বাপদাদার টাকা নেই। আবার আপনি মারতেছেনও কৃষকে। কেন হাটের ইজারাদার টাকা দিবে না? এবং কেন এই টাকাটা আপনার পরিশোধে আসার পরে এই যে রাজস্ব খাতে যে টাকাটা জমা হবে, নারী উন্নয়ন খাতে যে টাকাটা জমা হবে, মুক্তিযোদ্ধারা যে টাকাটা পাবে, এবং এলাকার উন্নয়নের যে টাকা, আমি ধরে নিলাম 50% টাকা চুরি হবে, হোক, কিন্তু 50% টাকা তো কাজ হবে। তাহলে এই উন্নয়ন থেকে কে পিছায় দিল? ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের যারা আইন প্রণেতা, তারা মুখে বলতেছে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ, এবং একই স্টাইলে তারা চুরিও করতেছে। আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি বলার কারণ হচ্ছে যে আমরা এবার বুঝতে পারছি যে আমাদের কত কষ্ট হয়েছে। এই যে একটা ঈদুল ফিতরের যে আনন্দ উৎসব, এটা একমাত্র পুরুষ মানুষ এবং সংসারে যে হালটা নারী ধরছে, এই দুইজন ছাড়া আর কেউ বুঝবে না কি পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এবং কত কষ্ট হচ্ছে দেশে। আগামীতে কি হবে এটা সৃষ্টিকর্তাই জানে।
তাহলে আমরা খাজনা দেব, আমরা ট্যাক্স দেব, আমরা নিজের শ্রম দেব। আর আওয়ামী লীগের নামধারী এমপিরা, যারা ভোট না পাওয়া এমপি, তারা লুট করবেন এবং দলের পদ নিয়ে থাকবেন। আপনি দলেরও সেক্রেটারি হবেন, আবার এমপিও হবেন। তার মানে চোরকে পুরস্কৃত করা হচ্ছে, ডাকাতকে পুরস্কৃত করা হচ্ছে। দল এরকম হবে? আমাদের বগুড়ায় প্রয়াত নেতা মমতাজ উদ্দিন ৭৪,০০০ ভোট পাইছিল। তার এগেনস্টে ক্যান্ডিডেট ছিলেন বেগম খালেদা জিয়া। আমি মানলাম তখন আমাদের মাঝিরা একটা পার্সেন্টেজ ভোট আমাদের ছিল। কয় হাজার ভোট? ৪,০০০, ৫,০০০। ওই ৭৪,০০০ ভোট আওয়ামী লীগ বর্তমানে নিয়ে যাচ্ছেন ১৮,০০০-এ। কি হলো এমন? আওয়ামী লীগ তো অনেক কিছু দিছে মানুষকে। শুধু আপনাদের এই চুরির কারণে, আপনাদের সন্ত্রাসীর কারণে, আপনাদের ব্যবহারের কারণে মানুষ নৌকা মার্কা থেকে আস্তে 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 নেমে সরে যাচ্ছে। কারণ আপনাদের আচার আচরণ ভালো না। কিছুদিন আগেই আপনি যে ঘটনাটি ঘটাইছেন, আমি জানি না যুবলীগের জেলা কমিটি কেন নিশ্চুপ হয়ে গেল। তাহলে আপনারা যদি নিশ্চুপই হবেন, তাহলে কেন প্রতিবাদ মানববন্ধন করালেন? আগামীতে উপজেলা নির্বাচন হবে, যেখানে আমার পরিবার থেকেও আমার কনিষ্ঠ কন্যা দাঁড়াইছে। আমি বলছি না ওকে ভোট দেন, কিন্তু আমি বলতে পারি সৎ যদি বলেন, তাহলে মৌসুমী মান্নান কি ভাবতে হবে আপনাকে সৎ ক্যান্ডিডেট, এবং মৌসুমী মান্নান কি আপনারা ভোট দেবেন। কিন্তু তার চেয়েও যদি কেউ ভালো ক্যান্ডিডেট থাকে, যদি আওয়ামী লীগ বাদ দিয়ে, তাহলে আপনারা তাকেই ভোটটা দেবেন। কারণ এই উপজেলা পরিষদ আমার গ্রামকে রক্ষা করবে ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে, সরকারি যে অনুদান আসবে সেটার সুষম বন্টন দিয়ে এই গ্রামটাকে রক্ষা করা হবে। আর যদি এইরকম চোর ডাকাত দেন যে ঢাকা থেকে চাল নিয়ে আসবে এমপি আর বেসপি উপজেলা চেয়ারম্যান, তাহলে কিন্তু যারা বিএনপি করেন, বারবার আপনাদের কাছে অনুরোধ করতেছি, ঘরে বসে থেকে আর এই দেশকে ধ্বংস হতে দিয়েন না। এবারে নির্বাচনে আপনারা ভোট দিতে বাড়াবেন, যাকে ভালো মনে হবে তাকে ভোট দেবেন। কখনো ভাববেন না যে দল নিষেধ করছে। আরে আপনাদের দল সকালে নিষেধ করে, বিকেলে হা করে। এই করতে করতে আমি শুধু আমার বগুড়ার কথা বলছি। আমার বগুড়াটাকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে একমাত্র বাঁচাতে পারে জনগণ। বগুড়ার জনগণ এই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে আমাদের বগুড়াকে রক্ষা করতে পারবেন, সেটা ছোট হোক আর বড় হোক। কিন্তু আবার আপনারা ঘরে বসে চুপ করে থাকবেন। আবার এই রকম মানে কি বলবো, আর উপজেলা চেয়ারম্যানের যিনি বর্তমানে, ওনার কথা তো বলার কিছু নাই আমার। সমস্ত কৃষি যন্ত্রপাতি যা আসছিল সরকার থেকে, সমস্ত ওনার বাসায়। কে না জানে এটা বলেন? আমি একটা ছোট্ট কথা বলছিলাম যে উনি এই গত 5 বছরে ওনার যে ব্যবহারকৃত সরকারি গাড়ি, এটা তেলের টাকা কত দিচ্ছেন, এবং উনি এই 5 বছরে কত টাকা খরচা করছেন, কিভাবে, তার একটা ফিরিস্তি দিক না কেন উনি। কিন্তু এখানকার আওয়ামী লীগ যিনি চালায়, যিনি দুটো দায়িত্ব পালন করতেছেন, উনি কিন্তু ওনার পক্ষে। কারণ কি কারণে পক্ষে বলেন তো? ওই যে হামকো তুমকো, মানে তুমি আর আমি খাবো, এর মধ্যে আবার নতুন ঝামেলা আসলে আমার একটু সমস্যা হবে। এগুলি ব্যক্তি স্বার্থের থেকে আমরা যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পারি, তাহলে আওয়ামী লীগের যারা কর্মী, আপনারাও তো যে ছেলেটাকে এমপি সাহেবের ছেলে মারল এমপি সাহেবের হুকুমে, ওই ছেলেও তো এমপি সাহেবের ভোট করছিল। মাথায় রাখেন কর্মীরা, যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী, আবার যদি কোনো ফাঁদে আপনারা পা দেন, তাহলে এই নেতারা কিন্তু আপনাদেরকে হাড় গোড় ভেঙে একেবারে ঢাকা মেডিকেলে পাঠাই দিবে। অতএব আপনারা এদেরকে নির্বাচিত করবেন না, কারণ এরা অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, জানবে না। কারণ রাজনীতি করতে গেলে দলের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কারণ দলের মধ্যে গণতন্ত্র থাকবে না, দেশে তো গণতন্ত্র পড়ে। সবাই ভালো থাকবেন। তবে আরেকবার আমি বলি, ইউনো মহোদয়া, আপনি যে অন্যায় করছেন, এই অন্যায়ের
সাজার জন্য মাননীয় আদালত যে সাজা দেবে সেই সাজার জন্য আপনি প্রস্তুতি নেন। ইনশাল্লাহ আমি আপনাকে হাইকোর্টে হাজির করাবো। আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি। ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।